গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্মার্ট গাইডেন্স। আজকের ক্লাসে আমরা মিডিয়েভেল হিস্ট্রির মুঘল পিরিয়ডের একটা ছোট্ট পোর্শন, যেখানে হুমায়ুন এবং শেরশাহ সম্পর্কে যে তথ্য বা প্রশ্নগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারংবার এসছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই এটাকে শেষ পর্যন্ত শুনবে। আশা করি এটা তোমাদের আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, বাবর তাহলে মোটামুটি ভাবে হলো। হ্যাঁ, ওইটাও কিন্তু মনে রাখবে যে বাবর হচ্ছে মানে বাবার দিক থেকে তৈমুর লঙ্কের বংশধর ছিলেন। আমরা সবাই জানি তৈমুর লঙ্ক 1398 ভারত আক্রমণ করেছিল, আর মায়ের দিক থেকে উনি ছিলেন চেঙ্গিস খান বংশধর। ঠিক আছে, চেঙ্গিস খানও কিন্তু মনে আছে ইলতুৎমিশের সময় ভারত আক্রমণ করেছিল একবার, মানে পুরোপুরি করেনি, এসে ফিরে গেছিল 1221 সম্ভবত এরকম একটা টাইমে। আচ্ছা, আর একটা জিনিস একটু বলে দিই, সেটা হলো বাবর হচ্ছে একটা স্ক্রিপ্ট ইন্ট্রোডিউস করেছিল, তার নাম হচ্ছে খাত ই বাবরি। খাত ই বাবরি, এই স্ক্রিপ্টটা বাবর ইন্ট্রোডিউস করেছিল। একবারই এসেছিল বোধহয় পরীক্ষায় যে খাত ই বাবরি কে ইন্ট্রোডিউস করেছিল। একটা মিনিট, একটু একটা কল এসছে। Hello? ঠিক আছে। স্যার, হ্যাঁ বলো। ওই যে চেঙ্গিস খানের আক্রমণটা যেটা বললেন, ওইটা কি ওই যে ওই জালালউদ্দিন মঙ্গোরবনি যে পালিয়ে এসেছিল ওই সময়টার কথা বললেন? হুম হুম হুম। হ্যাঁ, তো মোটামুটি তাহলে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস মানে বলে দিই লাস্ট বাবর সম্পর্কে। সেটা হলো বাবরের মানে বাবরের কিছু এপিথেট ছিল, টাইটেল ছিল। বাবরকে বলা হয় প্রিন্স অফ অটোবায়োগ্রাফি, আরেকটা বলা হয় প্রিন্স অফ মুঘল গার্ডেন। প্রিন্স অফ অটোবায়োগ্রাফি অ্যান্ড প্রিন্স অফ মুঘল গার্ডেন, এই দুটো বাবরের এপিথেট। স্যার, হ্যাঁ বলো। বাবর হচ্ছে তার পুত্র কামরানের জন্য একটা মনসবি রচনা করেছিল, যেটার নাম হচ্ছে দেওয়ান। তো স্যার, সেটাও তো এই ক্ষেত্রে মনে হয় ভাইটাল দুধ, তাই না? এই ইনফরমেশনের তো শেষ নেই, আমার মনে হয়েছে অতটা ভাইটাল নয়, তুমি যদি মনে করে রাখতে চাও রাখতে পারো, ঠিক আছে। আ- আচ্ছা কারণ আচ্ছা। ভাইটাল আমরা কিভাবে দেখি বলো তো, যে স্টেট, আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি, অন্যান্য স্টেটের পিএসসি যে প্রশ্নপত্র, সেন্ট্রালের সিজিএল, সিএইচএসএল বা এনটিপিসি থেকে আরম্ভ করে যে পরীক্ষাগুলো হয় বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ইম্পর্টেন্ট বইয়ে যে প্রশ্নগুলো আছে, তাই না, তো যা বা যে প্রশ্নগুলো এসছে সেইগুলো থেকে আমরা একটা আইডিয়া করি যে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে তাহলে আমরা চলে আসি হুমায়ুনে। হুমায়ুন তো সিংহাসনে বসলেন, ঠিক আছে। হুমায়ুন কথাটার মানে কি জানো? কেউ বলতে পারবে হুমায়ুন কথাটার মানে? হুমায়ুন, ভাগ্যবান। ভাগ্যবান। সৌভাগ্য। হ্যাঁ, ও, হুমায়ুন সৌভাগ্যবান। হুমায়ুন কথাটা মানে হচ্ছে ফরচুনেট বা লাকি। হুমায়ুন মিনস ফরচুনেট বা লাকি, ঠিক আছে। এটা ছিল কিন্তু উনি হুমায়ুন। সবচেয়ে আনলাকি ছিলেন। হুম। কিন্তু দেখো, তোমাদের রাসব্রুক উইলিয়াম, যিনি ঐতিহাসিক হিস্টোরিয়ান, রাসব্রুক উইলিয়াম বলছেন হুমায়ুনকে দ্য প্রবলেম চাইল্ড অফ মুঘল এম্পায়ার। দ্য প্রবলেম চাইল্ড অফ মুঘল এম্পায়ার, এটা বলছেন উইলিয়াম রাসব্রুক। অ্যাকচুয়ালি মানে হুমায়ুনের মধ্যে তো কিছু ফল্ট ছিলই, এবং স্বাভাবিকভাবেই এজ এ মানে যুদ্ধ বিশারদ বা অ্যাডমিনিস্ট্রেটর তিনি শেরশাহের থেকে বেশ কিছুটা পিছিয়ে ছিলেন। তো স্বাভাবিক কারণে সেই সময় শেরশাহ আক্রমণ করেন এবং হুমায়ুন ডিথ্রন্ড হয়ে যায় এবং মুঘল সাম্রাজ্য সাময়িকভাবে পতন হয় বলা যায়। তো হুমায়ুন থেকে খুব মানে হুমায়ুন আর শেরশাহ থেকে খুব বেশি জিনিস আমরা পড়বো তা নয়, কয়েকটা জিনিসই আমরা জাস্ট মনে রাখবো। সেটা হলো, একটা হচ্ছে হুমায়ুন নামা, ঠিক আছে। এই হুমায়ুন নামাটা কে লিখেছিলেন? হুমায়ুন নামাটা লিখছেন হুমায়ুনের যে সিস্টার গুলবদন বেগম। এই এই একটা জায়গা মনে রাখবো, হুমায়ুন নামা লিখেছিলেন গুলবদন বেগম, এই এই জায়গাটা। আচ্ছা, হুমায়ুনের আমলে প্রথম যে যুদ্ধটার সম্মুখীন হুমায়ুনকে হতে হয়েছিল সেটা হলো ব্যাটেল অফ দাউদার, ঠিক আছে, বা ব্যাটেল অফ দেওদার বলে। এই যুদ্ধটাও কিন্তু করছেন মামুদ লোদি। মামুদ লোদি এর আগে আমরা দেখেছি বাবরের কাছে হেরে গেছেন ব্যাটেল অফ গড়গড়াতে। হুমায়ুনের এগেনস্টে তিনি একটা যুদ্ধ করছেন, সেটা হচ্ছে ব্যাটেল অফ দেওদার 1532 সালে। এইটাতে মোটামুটি ভাবে হুমায়ুন পরাজিত হয়েছেন মানে না বলে, মোটামুটি হুমায়ুন টিকে গেছিলেন, রক্ষা করতে পেরেছিলেন।
কিন্তু এরপর যে দুটো যুদ্ধের সম্মুখীন হুমায়ুনকে হতে হলো, একটা হচ্ছে 1539 সালে ব্যাটেল অফ চৌসা, আর একটা হচ্ছে 1540 সালে পরের বছর ব্যাটেল অফ কানাউচ বা ব্যাটেল অফ বিলগ্রাম। এই দুটো যুদ্ধে কিন্তু হুমায়ুন ঠিকঠাক ভাবে কিছুই করতে পারলেন না। ব্যাটেল অফ চৌসাতে তবু তিনি সাম্রাজ্যটাকে বাঁচাতে পেরেছিলেন, যেটা 1539 হয়েছিল। কিন্তু ব্যাটেল অফ বিলগ্রামে তিনি কিন্তু হেরে গেলেন। ব্যাটেল অফ কানৌজ বা ব্যাটেল অফ বিলগ্রামে তিনি কিন্তু শেরশাহ সূরির কাছে হেরে গেলেন এবং ডিথ্রোন্ড হলেন, সিংহাসনচ্যুত হলেন তিনি। এইখানে একটা মানে মানে এক্সট্রা ইনফরমেশন আমরা মনে রাখবো যে মির্জা হায়দারকে ওয়াজ দ্য চিফ কমান্ডার অফ হুমায়ুন ইন দ্য ব্যাটেল অফ বিলগ্রাম। অর্থাৎ ব্যাটেল অফ বিলগ্রামে যে হুমায়ুন হেরে গেলেন, সেখানে মুখ্য সৈনিক মানে যে সেনাপতির ভূমিকায় বা চিফ কমান্ডার যিনি ছিলেন, তার নাম হচ্ছে মির্জা হায়দার। এই জায়গাটা এরপরে মোটামুটি হবে 1545 থেকে 1555, এই যে টাইমটা মোটামুটি হবে 1500, হ্যাঁ মোটামুটি হবে 1530 থেকে 1540। তাহলে এই 10 বছর হুমায়ুন শাসন করলেন। এরপরে হুমায়ুন হেরে গেলেন, শেরশাহ সূরি এলেন 1540 থেকে 1550। এই টাইমটা মূলত শেরশাহ সূরি, এবং শেরশাহর মৃত্যুর পরেও অল্প কিছুদিন তার যা মানে মানে ছিলেন তার পরবর্তীকালে যারা রুলার, তারা কিছুদিন সাম্রাজ্য করেছিলেন। হুমায়ুন সাম্রাজ্য আবার পুনরায় গিয়ে উদ্ধার করছেন 1555 সালে। তাহলে দেখো এই 15 বছর কিন্তু মুঘলরা ক্ষমতায় নেই। 1540-এ যেখানে তিনি ব্যাটেল অফ বিলগ্রাম বা ব্যাটেল অফ কনৌজে হেরে যাচ্ছেন, থেকে 1555 যখন গিয়ে তিনি ওটাকে আবার পুনরুদ্ধার করছেন। এই 15 বছর মুঘলরা কিন্তু ক্ষমতায় নেই। এই 1555-তে যে যুদ্ধটার মাধ্যমে হুমায়ুন পুনরায় পাওয়ারে কামব্যাক করলেন, সেটা হলো ব্যাটেল অফ সিরহিন্দ। যুদ্ধটাকে বলা হয় ব্যাটেল অফ সিরহিন্দ, ঠিক আছে। আর যার এগেনস্টে এই যুদ্ধটা তিনি করেছিলেন, শেরশাহেরই একটা মানে হচ্ছে উত্তরসূরি, তার নাম হলো সিকান্দার সুর। এটা দেওয়া আছে কি আমি দেখে নিচ্ছি। গুলবদন বেগম যেটা বললাম সেটা দেওয়া আছে। পনেরোশো পঞ্চান্ন, এই যে আছে সিকান্দার সুর, এই যে ঠিক আছে দেওয়া আছে। 1555 যখন তিনি কাম ব্যাক করছেন, ঠিক আছে, ব্যাটেল অফ সিরহিন্দের মাধ্যমে, সেই সময় তোমার হচ্ছে যাকে হারাচ্ছেন শেরশাহ যে উত্তরসূরিকে, তার নাম হচ্ছে সিকান্দার সুর বা সিকান্দার সুরি। ওনাকে হারিয়ে হুমায়ুন আবার পুনরায় ক্ষমতায় মানে আসছেন এবং মুঘল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠিত হলো। এই সময় হুমায়ুনকে সাহায্য করেছিল সেই পারস্য রুলার যার কথা বলেছিলাম, শাহ তাহমাস ওয়ান, ঠিক আছে। শাহ তাহমাস ওয়ান, উনি কিন্তু মানে হচ্ছে সেনাবাহিনী এবং স্ট্র্যাটেজি দিয়ে ওই সময় হুমায়ুনকে হেল্প করেছিলেন। আর একজন হুমায়ুনকে ওই সময় ওয়েলকাম করেছিলেন, তিনি হলেন চিতোরের রানী কর্ণাবতী, এবং তিনি হুমায়ুনকে একটা রাখি পাঠিয়েছিলেন এই সময়, ঠিক আছে। এবং হুমায়ুনও সেটাকে অ্যাকসেপ্ট করে, হুমায়ুনও হচ্ছে ওই যে কর্ণাবতীকে পুনরায় একটা রাখি পাঠিয়েছিলেন। যে মানে হচ্ছে বলা হয় যে এই যুদ্ধে মানে এই যুদ্ধে সাহায্য করার পিছনে কর্ণাবতীরও একটা ভূমিকা ছিল। তো সেই হিসাবে হুমায়ুনও সেটা অ্যাকসেপ্ট করে হুমায়ুন কিন্তু ওই চিত্রের রানী কর্ণাবতীকে একটা রাখি পাঠিয়েছিলেন ওই সময়। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমি জাস্ট বলে রাখলাম। আচ্ছা, হুমায়ুনের সময় আর্কিটেকচার বললে আমরা একটা জিনিস মনে রাখবো, দিল্লিতে উনি একটা জিনিস তৈরি করেছিলেন, সেটাকে বলে দিন ই পানাহ নগরী। আমি লিখে দিচ্ছি, এটা স্পেলিংটা একটু দেখে নেবে, হয়তো আমার স্পেলিংটা একটু গন্ডগোল হতে পারে। যতদূর মনে পড়ছে এরকম একটা স্পেলিং ছিল, দিন ই পানাহ নগরী। এইটা কিন্তু হুমায়ুন হচ্ছে তৈরি করেছিলেন দিল্লিতে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানবো, যে যেহেতু সেই সময় মানে মানে হুমায়ুনের যখন মৃত্যু, মানে আমরা তো এটা জানি যে হুমায়ুনের মৃত্যুটাও ওই তোমার গ্রন্থাগারের সিঁড়ি থেকে বোধহয় পড়ে গেছিল, তাই তো। হুমায়ুন হচ্ছে লাইব্রেরি বা গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে যান, পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। তো সেই সময় হুমায়ুন যেহেতু, আকবর খুব ছোট ছিল, তো হুমায়ুন মোটামুটি একটা প্ল্যান করেছিলেন যে যদি আমার অকস্মাৎ মৃত্যু হয়, তো আকবর যেহেতু খুব ছোট, তো সেই সময় হুমায়ুন তার রাজ্যটা 3 ভাইয়ের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন। মানে এই 3 ভাইয়ের নাম হচ্ছে আসকারি, কামরান আর হিন্দল। এই 3 ভাইয়ের মধ্যে হুমায়ুন এটা ডিস্ট্রিবিউট করে দিয়েছিলেন। কিন্তু আমরা পরবর্তীকালে দেখবো আলটিমেটলি
আকবরই হচ্ছে ক্ষমতায় আসবে, এবং আকবরকে যিনি মানে একদম পিছন থেকে সাহায্য করবেন তিনি হলেন বৈরাম খাঁ। বৈরাম খাঁ কিন্তু জানতেন যে এই আসকারি, কামরান বা হিন্দল এদের কারো পক্ষেই মুঘল সাম্রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই তিনি আকবরকে আস্তে আস্তে তৈরি করবেন, বাচ্চা আকবরকে যোদ্ধা বানাবেন। সেটা আমরা পরবর্তীকালে যখন আকবর পড়বো তখন দেখবো। আর হুমায়ুনের মৃত্যুর পর তার যে বিধবা হাজি বেগম বলা হয়, তিনি কিন্তু একটা হুমায়ুন যে মানে স্মৃতিসৌধ হিসাবে একটা টুম তৈরি করেছিলেন দিল্লিতে, ঠিক আছে। সেটা আকবরের পিরিয়ডে, তখন আকবর হচ্ছে শাসন করছে, আকবরের পারমিশন নিয়ে ওই হাজি বেগম এটা তৈরি করেছিলেন, যেটাকে মোটামুটি ভাবে ধরা হয় যে তাজমহলের মানে পথপ্রদর্শক হিসাবে। পরবর্তীকালে শাহজাহান যে তাজমহলটা তৈরি করেছেন, বলা হয় যে এইটাকে দেখেই মোটামুটি এই স্ট্রাকচারটাকে ফলো করে তৈরি করেছিলেন, যেটা হাজি বেগম তৈরি করেছিলেন হুমায়ুন টুম্বি হিসাবে দিল্লিতে। এই জায়গাটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা স্যার, হুমায়ুনের মৃত্যুটা কি চৌগান খেলার সময় হয়েছিল না? না না না, চৌগানটা বলো হচ্ছে ওটা আমাদের দাস বংশের যে শাসক কুতুবুদ্দিন আইবক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, ওই জন্য এই কোশ্চেনটা এসছে। হুমায়ুন টুম্বকে বলা হয় যে আর্লিয়ার অফ তাজমহল, ঠিক আছে। এই জায়গাটা শুধু আমরা একটু মনে রাখবো। হুমায়ুন সম্পর্কে তাহলে আর বেশি কিছু আমাদের মনে রাখার নেই। ওই ব্যাটেল অফ চৌসা, ব্যাটেল অফ মানে বিলগ্রাম, এই দুটো জায়গা ইম্পর্টেন্ট ছিল। তারপরে ইম্পর্টেন্ট ছিল যে যুদ্ধের মাধ্যমে তিনি কাম ব্যাক করছেন, সেটাকে আমরা বলছি ব্যাটেল অফ সিরিন্দ, যেখানে তিনি সিকান্দার সুরিকে হারিয়ে দিচ্ছেন। আর তারপরে হুমায়ুন থেকে আর দুটো যেটা বললাম, যে হুমায়ুন নামাটা লিখেছিলেন ওনার বোন গুলবদন বেগম, আর হুমায়ুনের মৃত্যুর পর দিল্লিতে হুমায়ুন টম্বটা তৈরি করেছিলেন হাজি বেগম। ওনার যে ছিল উইডো হাজি বেগম, উনি এটা মানে হচ্ছে তৈরি করেছিলেন, যেটাকে আর্লিয়ার অফ তাজমহল বলা হয়। এরপর আমরা যে জায়গাটা দেখবো সেটা হলো শেরশাহ সূরি, ঠিক আছে। কারণ হুমায়ুনের সাথে হুমায়ুন পড়তে গেলেই আমাদের এই নামটা অসিরেই চলে আসে, শেরশাহ সূরি। উনি হচ্ছে 1540 থেকে 1545, এই 5 বছর উনি কিন্তু চালিয়েছিলেন সাম্রাজ্য। স্যার হ্যাঁ। বলছিলাম ওই যে নামটা বললেন না, তামশাক, হুম। ওটা উনি কোথাকার বললেন, কোথাকার আছিলেন? পার্সিয়ান ও আচ্ছা। হ্যাঁ, পার্সিয়ান রুলার ছিলেন। স্যার বলছি যে দিল্লি পেনা বানা যেটা লিখেছেন না ওপরে নাম হুম। নেই, ওটা একবার কি বললেন একটু বলবেন? এটা একটা আর্কিটেকচার, ঠিক আছে। এটা হচ্ছে হুমায়ুন দিল্লিতে তৈরি করেছিল। ঠিক আছে স্যার। হুম। আচ্ছা, শেরশাহ সূরি, দেখো একটা জিনিস আমাদের বুঝতে হবে, শেরশাহ কিন্তু 1540 থেকে 1545 এই 5 বছর ছিলেন। আমরা সবাই জানি যে তিনি যখন কালিঞ্জর ফোর্ট অ্যাটাক করেছিলেন, তো সেই সময় একটা ব্লাস্টে তার মৃত্যু হয়েছিল, ঠিক আছে। কালিঞ্জর ফোর্ট অ্যাটাকের সময় একটা বারুদের গোলা বাস্ট করে তার মৃত্যু হয়েছিল। না হলে তার মানে এটা মানে সাম্রাজ্যটা আরো দীর্ঘস্থায়ী হতো। কিন্তু তবু দেখো 1545-এ শেরশাহ চলে যাচ্ছেন, হুমায়ুন কামব্যাক করছে 1555-তে। যতই আমরা বলি যে শেরশাহের পরবর্তী শাসকরা অযোগ্য ছিল, কিন্তু তবু 10 বছর কিন্তু শেরশাহের সাম্রাজ্যটা টিকে ছিল। এই জায়গাটা আমরা একটু মানে হচ্ছে মনে রাখবো, যে শেরশাহের মৃত্যুর পরে কিন্তু সঙ্গে সঙ্গে হুমায়ুন কামব্যাক করতে পারেনি 10 বছর পরে। তো শেরশাহ থেকে আমরা কি কি জিনিস মনে রাখবো? ফার্স্ট এটা মনে রাখবো, শেরশাহের যে রিয়েল নেম সেটা হচ্ছে ফরিদ খান, ঠিক আছে, শেরশাহ সুরিয়ার। হ্যাঁ, এটা নিশ্চয়ই দেওয়া আছে, হ্যাঁ, কারণ এটা পরীক্ষায় এসছে। শেরশাহের যে রিয়েল নেম সেটা হচ্ছে ফরিদ খান, ঠিক আছে। আর বাহার খান বলে একজন ছিলেন, তিনি শেরশাহকে একটা টাইটেল দিয়েছিলেন, সেটা হলো শের খান। শের খান, এই শের খান টাইটেলটা শেরশাহকে দিয়েছিলেন, আমি নামটা লিখে দিচ্ছি, বাহার খান। শেরশাহের বাবার নাম ছিল হাসান খান। শেরশাহের বাবার নাম ছিল হাসান খান। আচ্ছা, এরপরে আমরা শেরশাহ আমলে যে যুদ্ধগুলোর কথা মনে রাখবো, দেখো না, রাইটস টু পাওয়ার, এখানে সিস্টেমেটিক গ্রোথ, এটা তো তোমাদের কিছু বোঝানোর কিছু নেই, গল্পের মধ্যে জাস্ট একটু পড়বে। ব্যাটেল অফ চৌসা, ব্যাটেল অফ কানুস দেয়া আছে। আচ্ছা, রেভিনিউ সিস্টেম দেয়া আছে, ইনফ্রাস্ট্রাকচার কি কি করেছে, আর হচ্ছে কারেন্সি দেয়া আছে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, শেরশাহ থেকে যে জিনিসটা আরো মানে আমাকে এক্সট্রা বলতে হবে, জাস্ট একটু গল্পের মতো শুনে রাখো। সেই মামুদ লোদি, ঠিক আছে, যে যে মামুদ লোদি বাবরকে একবার করলো, ব্যাটেল অফ ঘারগাড়াতে হেরে গেছে, হুমায়ুনের কাছে পারেনি ব্যাটেল অফ দেওদারে,
তিনি শেরশাহর সাথে একটা যুদ্ধ করেছিলেন জালাল খানকে নিয়ে, তার নাম হচ্ছে ব্যাটেল অফ সুরজগড় 1532 সালে। 1532 সালে ব্যাটেল অফ সুরজগড়, যেখানে শেরশাহ কিন্তু জিতে গেলেন মাহমুদ লোদিয়া জালাল খানের এগেনস্টে। শেরশাহের যিনি হিন্দু জেনারেল ছিলেন, এই প্রশ্নটা আসে, একটু মনে রাখবে, তার নাম হচ্ছে ব্রহ্মজিৎ গৌর। ব্রহ্মজিৎ গৌর ওয়াজ দ্য হিন্দু জেনারেল অফ শেরশাহ। 1530 সালে শেরশাহ একটা টাইটেল নিচ্ছেন, সেই টাইটেলটার নাম হচ্ছে হাজরা দি আলা, হাজরা দি আলম। এটা যদি না থাকে, এইটা ইম্পর্টেন্ট, আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। 1530-এ শেরশাহ একটা টাইটেল নিচ্ছেন, অ্যাডপ্ট দ্য টাইটেল হাজরা দি আলা। তো 1530-এ হাজারা দি আলা এই টাইটেলটা শেরশাহ নিয়েছিলেন। আর আমরা কি মনে রাখবো, আমরা তো জানি তিনি কাবুলিয়াত এবং পাট্টা সিস্টেম ইন্ট্রোডিউস করেছিলেন। এটা অ্যাকচুয়ালি কিছুই না, এটা হচ্ছে তোমার ওই জমি জরিপ করে কতটা জমি কৃষকদের দেয়া হচ্ছে, কত পার্সেন্ট ট্যাক্স, সেটা একটা লিখিত আকারে থাকতো। আর তার রেসপেক্টে কৃষকরা একটা অঙ্গীকার করতো শেরশাহের কাছে যে ঠিক আছে, আমি এই জমি পেয়েছি, তাহলে এই পরিমাণ ট্যাক্স বছরের শেষে বা ফসলের 1/4 বা 1/3 যেটা ছিল, এই পরিমাণ জিনিস আমি হচ্ছে দিয়ে যাবো রাজকোষে। তো এই যে চুক্তিটা, এটাই ছিল কাবুলিয়া দান পাট্টা। তো এই সিস্টেমটা শেরশাহ হচ্ছে ইন্ট্রোডিউস করেছিলেন। শেরশাহ তার গোটা রাজ্যটা যাতে ভালোভাবে তিনি শাসন করতে পারেন, সেই জন্য এটাকে 47টা পরগনায় ভাগ করে দিয়েছিলেন। আমরা তো জানি যে শেরশাহ প্রচুর মানে উন্নয়নমূলক কাজকর্ম করেছিলেন। ঘোড়ার পিঠে যে ডাক চলাচলের যে ব্যবস্থা, পথের ধারে সরাইখানা নির্মাণ, দাতব্য চিকিৎসালয় স্থাপন করা, এরকম বহু উন্নয়নমূলক কাজ তার ছিল। তার মধ্যে আরেকটা খুব মাস্টার স্ট্রোক ছিল, ভালোভাবে শাসন করার জন্য তিনি তার রাজ্যটাকে 47টা পরগনায় বিভক্ত করে দিয়েছিলেন। সেই পরগনার একজন শাসক ছিল, ঠিক আছে, তিনি দেখতেন, তিনি শেরশাহের কাছে রিপোর্ট করতেন। এর ফলে অ্যাডমিনিস্ট্রেশনটা ভালোভাবে চালানো যেত। আর যদি কয়েন ইন্ট্রোডাকশনের কথা বলা হয়, তাহলে যে জায়গাটা আমাদের মনে রাখতে হবে, শেরশাহ 3টে কয়েন ইন্ট্রোডিউস করেছিলেন। একটা গোল্ড কয়েন, একটা সিলভার কয়েন, আর একটা হচ্ছে কপার কয়েন। ওকে, কয়েনগুলো তো দেয়া আছে দেখলাম এখানে, দাঁড়াও একবার দেখে নিতে হবে। রাউতওয়ালি সিস্টেম, সিকান্দার গজ 1/3, এই যেটা বললাম পাট্টা কাবুলিয়াত। স্যার ওই আচ্ছা, নিচে লেখা রয়েছে, নিচে কারেন্ট। হ্যাঁ নিচে দেয়া আছে তাই তো। আচ্ছা, তিনটে 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 কয়েন তিনি ইন্ট্রোডিউস করেছিলেন। সেই তিনটে কয়েন হচ্ছে হ্যাঁ মানে এই যে দেয়া আছে, রুপিয়াটা দেয়া আছে, সিলভার কয়েনটা সব থেকে বেশিবার পরীক্ষায় এসছে, দেয়া আছে। এছাড়া তিনি গোল্ড কয়েন ইন্ট্রোডিউস করেছিলেন, যার নাম হচ্ছে আশরাফি। গোল্ড কয়েন হচ্ছে আশরাফি, সিলভার কয়েন বললে আনসার হয় হচ্ছে রুপাইয়া বা রুপিয়া। আর তিনি যদি বলেন যে কপার কয়েন ইন্ট্রোডিউস করেছিলেন, তার মানে সেটা হলো দাম, দাম বলা হয়। তো এই তিনটে কয়েন আমরা মনে রাখবো। আশরাফি হচ্ছে গোল্ড কয়েন, রুপিয়া হচ্ছে সিলভার কয়েন, আর যদি বলে কপার কয়েন, তাহলে আনসার হবে দাম, DUM। আচ্ছা, এরপরে যদি আমি শেরশাহর আমলে কিছু মানে আর্কিটেকচার যেগুলো মানে বিভিন্ন পরীক্ষায় এসছে, তিনি পুরানা কিল্লা নির্মাণ করেছিলেন, রোটাসগড় ফোর্ট তৈরি করেছিলেন, আর সারগি আজম মানে যেটাকে আমরা এখন গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বলি, এই রোডটা শেরশাহর আমলেই তৈরি হয়েছিল। তাহলে এই তিনটে একটু মনে রাখবো, পুরানা কিল্লা, রোটাসগড় ফোর্ট, আর সারগি আজম। সারগি আজমটা এখানে দেয়া আছে আর্কিটেকচারের মধ্যে। পুরানা কিল্লা, এই দেখো এই যে মানে এই দেখা আছে পুরানা কিল্লা, ঠিক আছে, রোটাসগড় ফোর্ট আর সরগিজমটা তো আমরা প্রত্যেকেই জানি যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড যেটা বিখ্যাত, সেটা শেরশাহ হচ্ছে নির্মাণ করেছিলেন। আচ্ছা,
শেরশাহ হচ্ছে মারা যাবে 1545 সালে, যেটা বলেছি, যখন তিনি কালিঞ্জর ফোর্টটাকে অ্যাটাক করছিলেন, তখন একটা মানে এক্সপ্লোশন হয় এবং এই দুর্ঘটনায় শেরশাহ কিন্তু মারা যান। তার যে টুমটা সেটা কোথায় রাখা আছে? সাসারাম। সাসারাম হচ্ছে এখন বিহারে। শেরশাহের টুমটা রাখা আছে বিহারের সাসারামে। তো ঠিক আছে, আর দেখো ল অ্যান্ড অর্ডার তো ঠিক আছে, এটা পড়ে নেবে, এখানে ইম্পর্টেন্ট কিছু নেই। শেরশাহ সম্পর্কে আর কি বলছে অ্যাডমিনিস্ট্রেটর? হ্যাঁ, এই জায়গাটা একটু মনে রাখবে, বিশেষ করে যারা অপশনাল হিস্ট্রি আছে, যে পরবর্তীকালে আকবরের যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম বা রেভিনিউ স্ট্রাকচার, জাপ্তি সিস্টেম, ঠিক আছে, তো বলা হয় যে এইগুলো নাকি তিনি অনেকটাই শেরশাহের কাছ থেকে অ্যাডপ্ট করেছিলেন। মানে শেরশাহর যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা আকবরকে খুব ইনফ্লুয়েন্স করেছিল। অনেক কিছুই তিনি এই শেরশাহের দেখানো মানে জিনিসগুলো থেকে অ্যাডপ্ট করেছিলেন, এটা একটা জায়গা। আর এখানে কিছু নেই সেরকম ভাবে, এখানে একটা দেয়া আছে, ফ্লো চার্ট দেয়া আছে। তো ঠিক আছে, তো মোটামুটি বাবর, হুমায়ুন আর শেরশাহ থেকে আমি যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলো তোমরা যদি মোটামুটি একটু মনে রাখতে পারো, এর বাইরে আশা করি আর কোনো প্রশ্ন আসবে না। বাবরটা তো আমি একটু ডিটেলসে বলেছি, আর বাকি যেগুলো আছে সেইগুলো তোমরা একটু মনে রাখবে, যেটা শেরশাহ থেকে বললাম আর হুমায়ুন থেকে বললাম। বলো, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। মুঘলটা আমরা একটু মানে গল্পের ছলে এগোবো, আর যে যে জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো দেখবো। সমস্ত মুঘলগুলো আমরা একসাথে পড়বো না, তাহলে আমাদের একটু গুলিয়ে যেতে পারে, কারণ আজকের যে জিনিসটা পড়ানো হলো সেটা বাড়িতে একটু তোমাদের দেখতে হবে, টাইম তোমাদেরকে দিতেই হবে। এরপরে আমাদের যে মোটামুটি প্ল্যানিং আছে, সেখানে হচ্ছে আকবর, জাহাঙ্গীর এবং শাহজাহান, এই তিনটেকে বলা হবে। মূলত আকবর সম্পর্কে বেশি অনেক তথ্য আছে, এরপরে জাহাঙ্গীর, শাহজাহান, আর লাস্ট একটা ক্লাসে হচ্ছে আওরঙ্গজেব এবং ল্যাটার মুঘল। তো মোটামুটি তিনটে ক্লাসে, আজকের একটা ক্লাস হলো, এরপরে আর দুটো ক্লাসে মুঘলটা মোটামুটি ভাবে শেষ হয়ে যাবে। এই ছিল আজকের একটি ছোট্ট সেশন আমাদের হুমায়ুন এবং শেরশাহ সূরির উপর। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ইন্ডিয়ান হিস্ট্রির এই ধরনের গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে হলে এবং তোমরা যদি তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতিকে আমাদের সাথে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে তোমরা নিচের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের স্মার্ট গাইডেন্সের নতুন উদ্যোগে আমাদের সাথে সামিল হতে পারো। ধন্যবাদ।